সরাসরি দেখতে চাই যে আমরা এই সিনারিওটা চিন্তা করতে চাই যে একটা বিন্দুর সাপেক্ষে একটা ফোর্সের মোমেন্ট, এখানে আমাদের আলোচনাটাকে সীমাবদ্ধ করে ফেলতে চাই। হ্যাঁ, কিভাবে? দেখো, মনে করো এটা হচ্ছে তোমার একটা বিন্দু ও, আর এটা মনে করো তোমার একটা ফোর্স এফ। এই ভেক্টরটাকে আমি নাম দিলাম এবি, মানে ফোর্সের আদি বিন্দুর নাম এ, প্রান্ত বিন্দুর নাম বি। এই এবি রেখাংশটার দৈর্ঘ্যটা আমার এফ বলের মান, এবং এবি রেখাংশের ডিরেকশনটা এফ বলের ডিরেকশন। আচ্ছা, এখন বলে ও হচ্ছে আমার সেই সাপেক্ষ বিন্দু যে বিন্দুকে কেন্দ্র করে কোনো একটা বস্তু ঘুরবে। হ্যাঁ, তাহলে ও বিন্দুটা হচ্ছে আমার পয়েন্ট অফ রোটেশন। তাহলে সেই বিন্দুকে কেন্দ্র করে কোনো একটা বস্তু আছে এবং সেই বস্তুতে আমি এফ বলটা প্রয়োগ করে ওই বস্তুটাকে ঘোরাতে চাচ্ছি। তাহলে সেই বস্তুর মধ্যে কতখানি ঘূর্ণন প্রবণতা তৈরি হবে সেটা হিসাব করার জন্য সবার প্রথম কাজ হচ্ছে কত দূরে তুমি ফোর্সটা প্রয়োগ করেছো ঘূর্ণন পয়েন্ট থেকে, সেই দূরত্বটা বের করতে হবে। আর সেই দূরত্বটা হচ্ছে এই বিন্দু থেকে এই ফোর্স লাইনের উপর যদি একটা লম্ব টানো, তাহলে যে ডিস্টেন্সটা পাওয়া যাচ্ছে সেই লম্ব ডিস্টেন্সটাই হচ্ছে সেই আমার কাঙ্ক্ষিত দূরত্ব। মনে করো তুমি লম্বটার পাদবিন্দুর নাম দিলে ডি, তাহলে ওডি হচ্ছে আমার লম্ব দূরত্ব। কিসের লম্ব দূরত্ব বন্ধুরা? ওডি হচ্ছে ফোর্সের যে ঘূর্ণন বিন্দুটা, সেই বিন্দু থেকে আমার ফোর্সের প্রয়োগ বিন্দু পর্যন্ত লম্ব দূরত্ব। এবং এই দূরত্বটা যদি তুমি বের করে ফেলো, তখন তুমি সরাসরি এই কথাটা লিখতে পারবে। সুতরাং ও বিন্দুর সাপেক্ষে এফ বল মোমেন্ট ইকুয়াল টু কি হবে? বলের মান, এভাবে বললাম, বাংলায় বললাম যে বলের মান ইনটু কি হবে? ঘূর্ণনের সাপেক্ষ বিন্দু থেকে, মানে যে বিন্দুর সাপেক্ষে ঘূর্ণনটা হবে, সাপেক্ষ বিন্দু থেকে বলের ক্রিয়া বিন্দুর দূরত্ব। এখানে আমরা যেভাবে নামকরণ করেছি সেই অনুযায়ী বলের মান হচ্ছে এফ ইনটু এই দূরত্বটা হচ্ছে আর। হ্যাঁ, তো ম্যাথমেটিক্সে টাউ থেকে আসলে বেসিক্যালি জিনিসটা আসছে। তো এখানে আমরা কিন্তু থিটাটা নিয়ে কনসার্ন না, কারণ থিটাটা আমরা অলওয়েজ কিভাবে হিসাব করছি? 90 ডিগ্রি হিসাব করছি। তো 90 ডিগ্রি হিসাব করলে কিন্তু sin 90 ডিগ্রির মান 1, সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। চিন্তা খালি কোন জিনিসটা নিয়ে? ফোর্সও দেওয়া থাকবে। চিন্তা হলো ওই লম্ব দূরত্বটা সব সময় বের করে নিতে হবে। লম্ব দূরত্বটা কিভাবে বের করবো? সোজা একটা হিসাব, যে বিন্দুর সাপেক্ষে ঘুরছে সেই বিন্দু থেকে আমি ফোর্স লাইনের উপর লম্ব টানলেই সেই লম্ব দূরত্বটা আমি ইন্ডিকেট করতে পারবো। এবং বন্ধুরা, এখান থেকে আরেকটি জিনিস খেয়াল করো, আমি তোমাকে আরেকটি জিনিস এখান থেকে দেখিয়ে দিই যে এফ বলের মানটা কত? এবি রেখার দৈর্ঘ্য। তাহলে আমি এখানে লিখলাম এফ মানে হচ্ছে এবি, জাস্ট রেখার দৈর্ঘ্যটা, এবং আর মানে কোন দৈর্ঘ্যটা বলো তো বন্ধুরা? ওই চিত্র থেকে যদি দেখো তাহলে এফ ইন্টু ওডি। মজার ব্যাপার হচ্ছে আমি এই জিনিসটাকে একটু ম্যানিপুলেট করতেছি। কিভাবে? দেখো, আমি এখানে জোর করে এক হাফকে গুণ দিয়ে তারপর সেটাকে ব্যালেন্স করলাম একটা 2 দিয়ে গুণ দিয়ে, তার মানে 2 আর 2 কাটা চলে যাচ্ছে, তাই না? তাহলে আমি কিন্তু এখানে কিছু করি নাই। হ্যাঁ, কিন্তু মজার একটা ঘটনা ঘটলো। কি ঘটলো দেখো, এই রাশিটা যারা বুদ্ধিমান তারা তখন বুঝে গেছো যে হাফ এবি ইন্টু ওডি লেখার কারণটা কি? কারণটা হচ্ছে এখানে আমি ট্রায়াঙ্গেলটা যদি ফর্ম করে ফেলি যে এ ও আর ও বি, এটা আমি যোগ করে দিলাম। যোগ করে দেখো এখানে চমৎকার একটা ট্রায়াঙ্গেল ও এ বি ট্রায়াঙ্গেলের যদি ক্ষেত্রফল তোমার কাছে জানতে চাওয়া হয়, তুমি কিন্তু এটা বলতে পারবে যে এটার ভূমিটাকে যদি আমি এবি কনসিডার করি, তাহলে ওডিটা কিন্তু লম্ব, তার মানে ও শীর্ষ থেকে লম্ব, তার মানে এটাকে কিন্তু আমি উচ্চতা বলতেই পারি। তাহলে হাফ ইন্টু এবি ইন্টু ওডি, বেসিক্যালি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা কে আমি কি লিখতে পারতেছি যে 2, এই 2টা সামনে আছে, আর এই পুরো জিনিসটাকে আমি বলতে পারতেছি যে ক্ষেত্রফল, মানে ডেল্টা দিয়ে বোঝাচ্ছি ক্ষেত্রফল অফ ও এ বি। ত্রিভুজ ও এ বির ক্ষেত্রফলের দ্বিগুণ হয়ে গেল কোন মানটা? এই এফ ইন্টু আর মানটা। তার মানে এই যে বলের মোমেন্টটা আমরা হিসাব করছিলাম ফোর্সের মান এবং লম্ব দূরত্ব দিয়ে, সেই মানটাকে আমরা জিওমেট্রিক ভাবে চিত্র থেকেও কিন্তু হিসাব করে নিয়ে আসতে পারি। এবং চিত্র থেকে যেটা হিসাব করে নিয়ে আসতে পারি সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ এসেছে। এবং সেটা কোন ত্রিভুজটা, এটার ডেফিনেশনটাও তোমাকে আমি খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি। সেটা ওই ত্রিভুজটা, হ্যাঁ, যে ত্রিভুজটা 3টা বিন্দু কিভাবে গঠিত হয় দেখো। 2টা বিন্দু হবে হচ্ছে সেই ফোর্স লাইনের আদি বিন্দু এবং প্রান্ত বিন্দু। ফোর্স লাইনের আদি বিন্দু, ফোর্স লাইনের প্রান্ত বিন্দু, 2টা বিন্দু গেল। আরেকটা বিন্দু হবে যে বিন্দুকে কেন্দ্র করে আমার বস্তুটা ঘুরছিল সেই বিন্দুটা। তাহলে ও একটা বিন্দু, মানে আমার পয়েন্ট অফ রোটেশন ও, বলের এখানে এফ বলের আদি বিন্দু এ, এফ বলের প্রান্ত বিন্দু বি। তাহলে আমার ট্রায়াঙ্গেলটা কোনটা? ও এ বি। তার মানে এই ও এ বি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলের দ্বিগুণই হবে ও বিন্দুর সাপেক্ষে এফ বলের মোমেন্টের মান। জিওমেট্রিক্যালি কিন্তু তুমি এই জিনিসটাও তোমাকে রিয়েলাইজ করতে হবে। হ্যাঁ, 2টা লাইন ইম্পর্টেন্ট। এই লাইনটাও ইম্পর্টেন্ট যে বলের মান ইন্টু ঘূর্ণনের সাপেক্ষ বিন্দু থেকে বলের ক্রিয়া বিন্দু দূরত্ব, অথবা এইভাবে মনে রাখতে পারো যে টয়েস অফ একটা ত্রিভুজের ক্ষেত্রফল, যে ত্রিভুজটা গঠন করে আমার বলের আদি বিন্দু, প্রান্ত বিন্দু এবং ঘূর্ণনের সাপেক্ষ বিন্দুটা মিলে। এরপরে তোমাকে এখানে আরেকটা কথা বলতে হবে, সেটা হচ্ছে বলের মোমেন্ট। এই বলের মোমেন্টের পোলারিটি আছে, মানে এখানে চিহ্ন বলে একটা ব্যাপার আছে। কেন চিহ্ন বলে ব্যাপার আছে সেটাও তোমাকে আমি বোঝাচ্ছি। এখানে হচ্ছে মোমেন্টের চিহ্ন, কথাটা আমি একটু লিখি আগে। মোমেন্টের চিহ্ন,
এখন বন্ধুরা এসো মোমেন্টের চিহ্নটা কোত্থেকে আসলো। হ্যাঁ, অবশ্যই মোমেন্টের চিহ্নটা আসা উচিত। কারণটা কি, এখানে ঘূর্ণনের একটা ব্যাপার আছে। ঘূর্ণন তুমি যত জায়গায় পেয়েছো তোমার, হ্যাঁ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিলেবাসে ছোটবেলা থেকে, সেই ঘূর্ণনের আবার দুইটা ডিরেকশন হতে পারে। একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, একটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন। সো এই দুইটা সিনারিওকে ডিস্টিংগুইশ করার জন্য কিন্তু আমরা প্লাস বা মাইনাস সাইন ব্যবহার করি। কারণ বন্ধুরা তোমরা একটা নর্মাল কথা চিন্তা করো, যখন আমরা কোণ, ত্রিকোণমিতিক কোণ কিন্তু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আমরা কি জানি যে আদি রশ্মি যখন ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে কোনো কোণ তৈরি করে সেই কোণকে আমরা পজিটিভ কোণ বলি। বাট আদি রশ্মি যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণ তৈরি করে তখন সেগুলোকে আমরা নেগেটিভ কোণ বলি। এবং এই কনভেনশনটা সব জায়গায় মোটামুটি ফলো করা হয় যে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন যেখানে ইনভলভ সেটাকে আমরা পজিটিভ মান দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং সেম জিনিসটাকেই যদি ক্লকওয়াইজ রোটেশনের মাধ্যমে জিনিসটা হয় তাহলে সেটাকে আমরা মাইনাস দ্বারা ইন্ডিকেট করি। তাহলে ঘটনা হচ্ছে মোমেন্টের ক্ষেত্রে এই ব্যাপারটা আসাটা অবশ্যই যুক্তিযুক্ত, কারণ হচ্ছে মোমেন্টের ব্যাপারটা কি ঘূর্ণনের সাথে রিলেটেড। হ্যাঁ, তাহলে এখন তোমাকে আমি একটা মোমেন্টের রিয়েলাইজেশনটা আরো একটু তোমাকে আমি দিই। ধরো একটা ফ্যান, এখন এই ফ্যানটা মোটামুটি তুমি মানে মনে করো রেগুলেটরে 1 থেকে 5 পর্যন্ত দাগাঙ্কিত, তাহলে তোমরা মানে কমন সেন্স থেকে মনে করো যে এরকম যে 1-এ থাকলে একটু আস্তে আস্তে ঘুরে, হ্যাঁ, যদি 2-এ থাকে তাহলে আর একটু জোরে ঘুরে, বা 5-এ থাকলে অনেক জোরে ঘুরবে, আর 1-এ থাকলে মনে করো মোটামুটি আস্তে ঘুরবে। তাহলে বলে ফ্যানের বাকি সব কিছু তো ফিক্সড। এই অবস্থায় কিন্তু আমি এই ফ্যানটার এই দুইটা মানে 1-এ থাকা অবস্থায় ঘূর্ণনটা এবং 5-এ থাকা অবস্থায় ঘূর্ণনটাকে কিন্তু আমি কিভাবে করতে পারি, দুইটা ডিফারেন্ট মোমেন্ট দিয়ে প্রকাশ করতে পারি। যে 1-এ থাকা অবস্থায় এটার মোমেন্টটা একটু কম ছিল, হ্যাঁ, 5-এ থাকা অবস্থায় এটার মোমেন্টটা কি ছিল বলো তো, আরো বেশি ছিল, তাই না? এখানে মোমেন্টের একটা মেজারমেন্ট আমি দিয়ে দেবো, যে মনে করো 40 মানের একটা মোমেন্ট, হ্যাঁ, 5-এ থাকা অবস্থায় 40 মানের মোমেন্ট, আর 1-এ থাকা অবস্থায় এটার মোমেন্ট হচ্ছে মনে করো 10। এখন ঘটনা হচ্ছে সেই মোমেন্টের ব্যাপারটা আবার তোমার পজিটিভ নেগেটিভ দিয়েও হতে পারে। লাইক 5-এ তুমি দিয়ে রেখেছো কিন্তু ফ্যানটা ঘুরছে ক্লকওয়াইজ 40 মানের মোমেন্ট নিয়ে। এখন আমি এমন একটা সিনারিও তৈরি করলাম বা কানেকশন উল্টে দিয়ে এমন একটা সিস্টেম তৈরি করলাম যে ফ্যানটা এখন ক্লকওয়াইজ ঘোরা শুরু করেছে। তা ক্লকওয়াইজ যদি এখন 40 মোমেন্ট নিয়ে ঘুরে তাহলে কিন্তু সেটাকে তুমি +40 দিয়ে রিপ্রেজেন্ট করলে কিন্তু ক্লকওয়াইজ কথাটা কেউ বুঝতে পারবে না। সো অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণনের ক্ষেত্রে মোমেন্টটাকে যদি তুমি +40 দিয়ে বোঝাও, ওই সেম পরিমাণের ঘূর্ণনটাই কিন্তু সেটা ক্লকওয়াইজ ঘুরছে, তখন তোমাকে বলতে হবে -40 দিয়ে। সো মোমেন্টের চিহ্নটা কিন্তু আসাটা যুক্তিযুক্ত। তাহলে এখন আমার কথা হচ্ছে ঠিক আছে, বুঝলাম যুক্তিযুক্ত, কিন্তু কিভাবে আমি কারেক্টলি সেই চিহ্নটা নির্ধারণ করতে পারি যে কোনো বিন্দুর সাপেক্ষে কোনো বলের মোমেন্ট কখন পজিটিভ হবে আর কখন নেগেটিভ হবে, সেটা আমি কিভাবে নির্ধারণ করতে পারি? বন্ধুরা, এখন আমাদের সেই মোমেন্টের চিহ্ন নির্ধারণের জিনিসটা শিখতে হবে। আসো তাহলে সেই চিহ্ন নির্ধারণের ব্যাপারটা আমরা খুব ইজিলি ডিটেক্ট করতে পারবো দুইটা জিনিস ব্যবহার করে। সেটা হচ্ছে যে বেসিক্যালি তোমার ফোর্স লাইনটা থেকে ফোর্সের যে ক্রিয়ারেখাটা, সেই ক্রিয়ারেখাটা তোমার হাতে থাকতে হবে। সেই ক্রিয়ারেখা তোমার হাতে সবসময় থাকবে, কারণ অঙ্কের যে এনভায়রনমেন্ট, সেই অঙ্কের এনভায়রনমেন্টের মধ্যে তুমি সবসময় দুটা জিনিস পাবে। সেটা হচ্ছে যে বিন্দুর সাপেক্ষে তুমি মোমেন্টটা নির্ণয় করতে যাচ্ছ সেই বিন্দুটা, এবং যে ফোর্সের মোমেন্টটা তুমি বের করতে যাচ্ছ সেই ফোর্সটা, এই দুটো জিনিস সবসময় তুমি মানে তোমার হাতে অ্যাভেলেবল থাকবে। হ্যাঁ, সেখান থেকে কিন্তু মানটা বের করতে হবে মোমেন্টের। তাহলে মনে করো বন্ধু, এখানে ও বিন্দুর সাপেক্ষে এটা হচ্ছে আমার এ ফোর্স। আবার এই জিনিসটা আমি এঁকেছি, মনে করো এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু, তাহলে এ হচ্ছে আদি বিন্দু। এখন তোমাকে আমি বলি কনভেনশনটা তুমি এটা যদি ফলো করো, যে এফ বলের যে আদি বিন্দুটা মানে যে বলের মোমেন্ট নেব সেই বলের আদি বিন্দুটাকে একটা রেফারেন্স পয়েন্ট ধরে আমি ফোর্স লাইনকে ঘোরাবো। আসলে কিন্তু বাস্তবে ফোর্স লাইন ঘুরে না, ঘুরে হচ্ছে বস্তু। কিন্তু বস্তু তো সবসময় আঁকা থাকবে না, বস্তু আলটিমেটলি কখনো একা থাকবে না, দেওয়া থাকবে তোমাকে ফোর্স লাইন। তো ফিজিক্যালি আমরা যে জিনিসটা দেখতে পারি সেটার হেল্প নিয়ে আমি আসলে সাইনটা বের করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো বা জিনিসটা ইজিয়ার হবে। এই কারণে আমরা ফোর্স লাইনকেই ঘুরাবো। ফোর্স লাইনকে কেমনে ঘুরাবো দেখো, নিয়মটা হচ্ছে তুমি ফোর্সের আদি বিন্দুকে কেন্দ্র করে ফোর্স লাইনটাকে একটা ঘড়ির কাঁটা ভেবে নিবে। আদি বিন্দুটা হচ্ছে ঘড়ির কাঁটার ওই কেন্দ্রবিন্দুটা, যেখানে কেন্দ্র করে কাঁটাটা ঘুরতেছে। তাহলে আদি বিন্দুটা যদি ওইরকম বিন্দুটা হয় তাহলে ফোর্স লাইনকে তুমি ঘোরাবে, সেটা ঘোরাতে পারো তুমি ঘড়ির কাঁটার বিপরীতে অথবা ঘড়ির কাঁটার দিকে। এখন তুমি আসলে কোন দিকে ঘোরাবে এটা কিন্তু তোমার ইচ্ছার উপর নির্ভর করে না, এটা নির্ভর করা হচ্ছে কোন জায়গায় আমার পয়েন্ট অফ রোটেশনটা আছে, কোন দিকে। হ্যাঁ, তোমাকে যেটা করতে হবে ক্ষুদ্রতর কোণে বলের ক্রিয়ারেখাকে, বলের আদি বিন্দুকে কেন্দ্র করে ক্ষুদ্রতর কোণে কোন দিকে ঘোরাতে হবে বলো তো দেখি, ওই মোমেন্টের নির্ণয়কারী বিন্দুর দিকে, মানে সাপেক্ষ বিন্দুটার দিকে, যে বিন্দুকে কেন্দ্র করে আমার
বস্তুটা ঘুরছে সেই বিন্দুর দিকে ঘোরাতে হবে। আমি কথাটা ক্লিয়ার করছি। দেখো মনে করো এখানে আমার ও বিন্দুর সাপেক্ষে আমার মোমেন্ট বের করতে হবে, তাহলে এই ফোর্স লাইনটা হচ্ছে এবি, তাহলে এটা হচ্ছে আমার আদি বিন্দু। তাহলে এ বিন্দুকে কেন্দ্র করে এটাকে যদি একটা ঘড়ির কাঁটা মনে করো, সরাসরি আমি কোন দিকে ঘোরাবো বলো তো দেখি? ওই দিকে। দেখো এই লাইনটাকে আমি দুইভাবে ঘোরাতে পারি এই বিন্দুকে কেন্দ্র করে, সেটা হচ্ছে নিচের দিকে যেতে পারি অথবা উপরের দিকে যেতে পারি। এখন ঘোরানো হচ্ছে তুমি কোন দিকে যাবে, তাই না? ক্ষুদ্রতর ঘোরানোর মিনিংটা কি? ক্ষুদ্রতর ঘোরানোর মিনিংটা হচ্ছে, দেখো আমি এই বরাবর একটা লাইন টেনে দিলাম, এখন এখানে দুইটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিয়ে যায় সম্ভব আমার এবি ভেক্টরটাকে বা এফ ফোর্সটাকে। সেটা হচ্ছে একটা ডিরেকশন হচ্ছে ঠিক এইভাবে ঘুরে এসে আমি ও বিন্দুটাকে পেতে পারি, অথবা কিভাবে পেতে পারি বলো তো দেখি? এটাকে ক্লকওয়াইজ ঘুরিয়ে এইভাবে এনে তারপরেও আমি এই সবুজ লাইন বরাবর আমার ফোর্সের গিয়ারকে প্রেস করতে পারে। কিন্তু বন্ধুরা তোমরা আশা করি এই জিনিসটা বোঝো যে এই কোণটা হচ্ছে ক্ষুদ্রতর আর এই কোণটা বৃহত্তর। তাহলে এই দুইটা কোণের মধ্যে ক্ষুদ্রতর কোণটা যে রোটেশনের ডিরেকশনটা মিন করতেছে সেটা হবে, সেটা দিয়ে তোমার মোমেন্টের চিহ্ন নির্ধারণ করতে হবে। বলো এখানে কালো যে কোণটা এটা ক্ষুদ্রতর, এবং এই ক্ষুদ্রতর কোণটা কোন দিকে রোটেশন মিন করতেছে বলো দেখি? এটা ঘড়ির কাঁটার বিপরীতে। সো ঘড়ির কাঁটার বিপরীতে যেহেতু আমার এই ক্রিয়া রেখাকে ঘোরাতে হচ্ছে, সো অবশ্যই এই বিন্দুর সাপেক্ষে এই ফোর্স লাইনের মোমেন্টটা হবে পজিটিভ। এখন এই ক্ষুদ্রতর কোণ বৃহত্তর কোণ নিয়ে অনেক ঝামেলায় পড়ে। এই ঝামেলাটা মেটানোর জন্য আমি তোমাকে আরো একটা টেকনিক বলে দিচ্ছি, সহজ একটা টেকনিক। সেটা হচ্ছে মনে করো আরেকবার, মনে করো এটা হচ্ছে আমার ও বিন্দু, মনে করো এখন আমি একটা র্যান্ডম ফোর্স লাইন আছে, ঠিক আছে? মনে করো এবার একটু ফোর্স লাইনটা এখানে আঁকলাম, কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে আবার এবি, এটা হচ্ছে আমার এফ। এখন এই জিনিসটা ইমাজিন করার ওয়েটা, সহজ ওয়েটা তোমাকে আমি বলি। মনে রাখবে একটা লাইন একটা তলকে দুইটা ভাগে ভাগ করবে, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নাই। হ্যাঁ, কারণ তুমি একটা লাইন কি, লাইন হচ্ছে অসীম, এটার কিন্তু কোনো প্রান্তবিন্দু নাই। দুই প্রান্তে অসীম পর্যন্ত বিস্তৃত করে দিলে অবশ্যই তোমার তলটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, যে দুইটা ভাগের বাউন্ডারিটা হবে ওই লাইনটা। তাহলে অবশ্যই তোমার মোমেন্ট নির্ণয়কারী বিন্দুটা এই দুইটা ভাগের যে কোনো একটা ভাগে আছে। যদি আমি কোনো অশূন্য মোমেন্ট পেতে চাই তাহলে অবশ্যই ওই সাপেক্ষ বিন্দুটা কোথায় থাকবে? যে কোনো একটা ভাগে থাকবে। এখন দেখো মনে করো এটা হচ্ছে তোমার একটা টোটাল সারফেস, এই সারফেসের এটা হচ্ছে তোমার ফোর্স লাইন। এই ফোর্স লাইনটাকে আমরা বর্ধিত করব। মনে করো এই লাইনটাকেও এইদিকে চিন্তা করলাম, ইমাজিন করলাম, এই লাইনটাকেও এইদিকে বাড়িয়ে ইমাজিন করলাম। তাহলে পরে এই তলটা আমার সুন্দর দুইটা ভাগে ভাগ হয়ে গেল। এটা হচ্ছে আমার 1 নম্বর ভাগ, এটা হচ্ছে আমার 2 নম্বর ভাগ। এখন দেখো বন্ধুরা এটা কোন ভাগে পড়েছে? ও বিন্দুটা 1 নম্বর ভাগে পড়েছে। তাহলে নিয়মটা হচ্ছে তুমি ফোর্সের আদি বিন্দুকে কেন্দ্র করে যে ভাগে পড়েছে সরাসরি সেই ভাগের দিকে রোটেশনটা ঘটাবে। হ্যাঁ, এখানে উপরের ভাগ বলা উচিত না, এই ভাগে পড়েছে, তাহলে আমি এটাকে সরাসরি উপরের দিকে ঘোরাবো। হ্যাঁ, আমার কোনো প্রশ্নই ওঠে না আমি কেন নিচের দিকে দিয়ে ঘুরে তারপরে এখানে আসবো। সেটা হলো আমার বৃহত্তর অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে। আমার তো বৃহত্তর অ্যাঙ্গেল না, আমার দরকার হচ্ছে স্ট্রেট আমি কিভাবে ওই বিন্দুর কাছে পৌঁছাতে পারি। তো স্ট্রেট পৌঁছানোর উপায় হচ্ছে তুমি ফোর্স লাইনটাকে অসীম, মানে বিন্দু কোথায় আছে এটা নিয়ে কোনো চিন্তাই নেই। তোমাকে যেটা করতে হবে যে ফোর্স লাইনটাকে একটা অসীম রেখা চিন্তা করবা, তাহলে তুমি বুঝে ফেলবা সেই অসীম রেখার সাপেক্ষে কোন পাশে বিন্দুটা আছে, এবং ওই পাশের রোটেশনটাই তোমার হচ্ছে যে কাঙ্ক্ষিত রোটেশন, যে রোটেশন থেকে তোমার মোমেন্টের চিহ্ন নির্ধারণ করতে হবে। যদি এই কথাগুলো বুঝে থাকো তাহলে বন্ধুরা দেখো আমি যদি তোমাকে ডিফারেন্ট কিছু সিনারিও বলে দিই, সেটা হচ্ছে যে এইখানটায় দেখো, ধরো এখানে আমি ও বিন্দু দিয়েছি আর এখানে আমার ফোর্স লাইনটা দিয়েছি এফ। হ্যাঁ, তাহলে এখন বলো এখান থেকে কেমন হবে? আমার ফোর্স লাইনটাকে যদি আমি ইনফাইনাইট চিন্তা করি তাহলে দেখো ও বিন্দুটা কোন পাশে পড়ছে? এই দিকটাতে, নিচের দিকটাতে। এখন আমার এই চিত্রের সাপেক্ষে তাহলে এই হচ্ছে আমার আদি বিন্দু। তাহলে আদি বিন্দুকে কেন্দ্র করে এই ফোর্স লাইনটাকে সরাসরি নিচের দিকে আনবো। হ্যাঁ, নিচের দিকে আনতে হলে কোন দিকে রোটেশন হচ্ছে? রোটেশনটা হচ্ছে এই রোটেশনটা। এই রোটেশনটাকে আমরা কি রোটেশন বলতে বাধ্য? ক্লকওয়াইজ রোটেশন। আর ক্লকওয়াইজ রোটেশনের কারণে এই মোমেন্টের মানকে আমাকে কি বলতে হবে? অবশ্যই এখানে ও বিন্দুর সাপেক্ষে এই বলের মোমেন্ট হবে নেগেটিভ। আশা করি জিনিসগুলো বুঝতে পারছো। যেমন ধরো তোমার বিন্দুটা এখানে আছে ও, হ্যাঁ, আর ফোর্স লাইনের কোনো খবর নাই, ফোর্স লাইন অনেক দূরে, কোনখান থেকে গেছে মনে করো এখানে আছে ফোর্স লাইন আঁকা, কোনো সমস্যা নাই। স্টিল আমি এবল টু সে যে এই বিন্দুর সাপেক্ষে এই ফোর্সের মোমেন্টটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। কিভাবে? টেকনিকটা তুমি ফলো করো। আমি এই লাইনটাকে এক্সটেন্ড করে দেই, যে লাইন তো অসীম তাই না, রেখাংশ সীমাবদ্ধ হলো, লাইন তো অসীম। এই লাইনটাকে যদি তুমি অসীম চিন্তা করো তাহলে দেখো অবশ্যই কিন্তু তুমি ডিফাইন্ড হয়ে যাবে যে ও বিন্দুটা লাইনের কোন দিকে পড়েছে। এখানে যেমন চিত্রে দেখা যাচ্ছে ও বিন্দুটা পড়েছে উপরের দিকে, তার মানে ফোর্সের আদি বিন্দুকে কেন্দ্র করে সরাসরি উপরের দিকে রোটেশনটা তোমাকে ফলো করতে হবে। তাহলে উপরের দিকে রোটেশনটা মানেই কোন রোটেশন বলো? এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। সো এই ও বিন্দুর সাপেক্ষে যদি আমি এই ফোর্সের মোমেন্ট বের করি অবশ্যই সেই মোমেন্টটা হবে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন মিন করছে বলে। তাহলে আমরা এখানে যে আলোচনাগুলো করছি সেই আলোচনাগুলোকে যদি আমি একটু লিপিবদ্ধ করি তোমার সুবিধার্থে, যাতে তুমি জিনিসগুলো দেখে মনে রাখতে পারো, তাহলে আমরা আলোচনার ডিসিশনগুলি বা সামারিগুলো, যে মোমেন্টের চিহ্ন নির্ধারণের যে সামারিগুলো, সেগুলো কি দাঁড়াচ্ছে দেখো। সামারিগুলো দাঁড়াচ্ছে এরকম যে বলের ক্রিয়া রেখাকে অসীম রেখা, আসলে রেখা মানে অসীম, তারপরে বলে দিচ্ছি, অসীম রেখা কল্পনা করে দেখতে হবে বিন্দুটি সেই রেখার
কোন পাশে। আচ্ছা বন্ধুরা, এখানে বিন্দুটি আবার কনফিউজ হয়ে যাও না, এই বিন্দুটি মানে কোন বিন্দুটি বলো তো দেখি? সাপেক্ষ বিন্দু, যার সাপেক্ষে ঘুরবে বা ঘূর্ণনের সাপেক্ষ বিন্দু। আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম, ঘূর্ণনের সাপেক্ষ বিন্দু। এই বিন্দু মানে হচ্ছে ঘূর্ণনের সাপেক্ষ বিন্দু। তাহলে বিন্দুটা সেই রেখার কোন পাশে, সবার ফার্স্টে এই জিনিসটা দেখবে। তারপরে কি করবে? তারপরে করবে যেটা, বলের ক্রিয়া রেখাটিকে তার আদি বিন্দুকে কেন্দ্র করে সরাসরি ওই দিকে ঘুরিয়ে দেখতে হবে। এখন কি দেখতে হবে? ঘূর্ণনের প্রকৃতিটা দেখতে হবে, যে যদি ঘূর্ণন অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে মোমেন্টের মান হবে পজিটিভ, যদি ঘূর্ণনটা ক্লকওয়াইজ হয় তাহলে মোমেন্টটা হয়ে যাবে নেগেটিভ। সো এটা হচ্ছে তোমার মোমেন্টের চিহ্ন বের করার সবচেয়ে সহজ এবং ওয়ে, যেটা তুমি আসলে অ্যাপ্লাই করে মানে ইফেক্টিভলি তোমার অঙ্কের মধ্যে তুমি অ্যাপ্লাই করতে পারবে। কারণ এমন অঙ্ক আসবে যেখানে দেখা যাচ্ছে যে আমার মোমেন্ট বের করতে হচ্ছে 9 বার। হ্যাঁ, একটা বিন্দু সাপেক্ষে ধরো 3টা ফোর্সের মোমেন্ট নিলে, আবার আরেকটা বিন্দু সাপেক্ষে 3টা ফোর্সের মোমেন্ট নিবে, আবার আরেকটা বিন্দু সাপেক্ষে 3টা ফোর্সের মোমেন্ট নিবে। মোমেন্টের যখন জেনুইন অঙ্কগুলো করবে তখন বারবার তোমাকে অনেকগুলো মোমেন্ট নিতে হবে। সো এটা কিন্তু একটা কমন কাজে পরিণত হবে। তখন যদি তোমার ওই চিহ্ন নির্ধারণ করতে 3 দিন লাগে তাহলে কিন্তু অঙ্ক করতে তোমার 1 মাস লাগবে। সো আমাদের ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা সরাসরি এই সিস্টেমগুলো ফলো করলে কিন্তু এই জিনিসটা একটা জাস্ট একদম সিম্পলেস্ট একটা ওয়ার্কে পরিণত হবে, যে কিভাবে মোমেন্টের চিহ্নটা নির্ধারণ করতে হয়। তাহলে যেমন আমি তোমাকে লাস্টে এই আলোচনাটার পরে একটা সরাসরি ফান্ডামেন্টাল একটা অ্যাপ্লিকেশন দেখিয়ে দিই। মনে করো সাপোজ কোনো একটা অঙ্কের সিনারিও এরকম যে ও একটা বিন্দু এইখানটায় অবস্থিত এবং এইখানে আমি একটা বর্গ বরাবর 4টা ফোর্সকে আমি এখানে ইন্ডিকেট করে দিচ্ছি। মনে করো এটা হচ্ছে পি, কিউ, আর, এস। হ্যাঁ, মোমেন্টের মান কত সেটা নিয়ে আমি এখন কনসার্ন না, আমি শুধুমাত্র এই জিনিসটা দেখতে চাই যে এই ও বিন্দুর সাপেক্ষে হ্যাঁ এই ফোর্সগুলোর মোমেন্টের চিহ্ন কেমন হবে। তাহলে আসো ফার্স্টে দেখো পি ফোর্সটা, আমরা যদি পি ফোর্সটাকে চিন্তা করি, পি ফোর্সের আদি বিন্দু, বন্ধুরা আদি বিন্দু কোনটা এটা মনে হয় সবাই বোঝো। এখন পি ফোর্সের আদি বিন্দু হচ্ছে এটা। তাহলে এই আদি বিন্দুকে কেন্দ্র করে আমি পি ফোর্সকে ঘুরিয়ে দেখতে চাই পি ফোর্সের মোমেন্টের মান ও বিন্দুর সাপেক্ষে কেমন হবে। দেখো তো বন্ধুরা, পি ফোর্সটাকে যদি একটা আমি অসীম লাইন চিন্তা করি তাহলে ও বিন্দু কোন পাশে পড়েছে? উপরের পাশে। তাহলে সরাসরি আদি বিন্দুকে কেন্দ্র করে পি ফোর্সকে উপরের দিকে যদি ঘোরাতে হয় তাহলে উপরের দিকে ঘুরতে হলে পি ফোর্সের রোটেশনটা কেমন হচ্ছে বলো তো দেখি? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। তাহলে আমি কিন্তু এই কথাটা ফার্মলি কি বলতে পারি বলো তো, যে ও বিন্দুর সাপেক্ষে পি বলের মোমেন্ট অবশ্যই অবশ্যই পজিটিভ। 1 নাম্বার ডিসিশন। এরপর আসো এই চিত্রটা থেকে 2 নম্বরে আমি ডিসিশন দিতে চাই কিউ বলের মোমেন্ট ও বিন্দুর সাপেক্ষে কেমন হবে। বন্ধুরা দেখো তো, কিউ বলের সাপেক্ষে তুমি চিন্তা করো, কিউ বলটাকে আমি অসীম একটা রেখা যদি চিন্তা করি, এদিকে এদিকে বাড়িয়ে দাও, কিউ বলের সাপেক্ষে কোন পাশে পড়েছে? লেফট সাইডে পড়েছে আমার বিন্দুটা। কোনো সমস্যা নাই, কোন সাইডে পড়েছে এটাও বুঝা লাগবে না, তুমি ওই সাইডে ডাইরেক্ট ঘুরাই দাও। তাহলে কিউ বলের আদি বিন্দু কোনটা সবাই দেখতে পাচ্ছ, এটা। তাহলে এই আদি বিন্দুকে কেন্দ্র করে কিউ ফোর্সটা আমার এইদিকে ঘোরাতে হবে। এদিকে ঘোরাতে হলে মানে কি, এই ঘূর্ণনটা দেখো তো, এই ঘূর্ণনটা কেমন ঘূর্ণন? এভাবে ঘুরছে মানে আলটিমেটলি এখনো কিভাবে ঘুরছে? কিউ বলো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে কিন্তু আমাকে এটাও বলতে হবে ও বিন্দুর সাপেক্ষে কিউ বলের মোমেন্টটাও কি হবে বলো তো? পজিটিভই হবে। তারপরে এসো বন্ধুরা, আর বলের মোমেন্টটা যদি আমি এখানে চেক করতে চাই, বলো আর বলের লাইনটাকে যদি আমি এক্সটেন্ড করে দিই, তুমি বুঝতে পারছো যে এই লাইনের উপরের দিকে পড়ছে আমার ও, তার মানে আর বলকে উপরের দিকেই ঘোরাতে হবে। কিন্তু আদি বিন্দুটা কেন্দ্র করে বলো এখানে আর বলের আদি বিন্দু কোনটা? দেখো তো, দেখো বোঝা যায় কিনা? আর বলের আদি বিন্দু হচ্ছে এইটা। তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে যদি তুমি এই লাইনটাকে উপরের দিকে উঠাতে চাও তাহলে ঘূর্ণনের রোটেশনটা মনে হয় এইদিকে হয়, কমন সেন্স থেকে এটা বোঝা যায়। আর এই দিকে রোটেশন মানে আসলে এটা কি ধরনের রোটেশন? ক্লকওয়াইজ রোটেশন। তাহলে কিন্তু বন্ধুরা এইখানটাতে আমাকে বলতেই হবে যে ও বিন্দুর সাপেক্ষে আর বলের মোমেন্টের মান হচ্ছে নেগেটিভ। আর লাস্ট আরেকটা এস বলের মোমেন্টের মানটাও দেখতে চাই। দেখো তো বন্ধুরা, একটু মার্জিনাল হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এস তারপরেও মার্জিনাল হলেও তুমি কিন্তু এখানে বুঝতে পারছো যে এস বলটাকে যদি আমি একটা অসীম লাইনে চিন্তা করি তাহলে এস বলের কোন পাশটায় পড়েছে? বাম পাশেই পড়েছে। তাহলে এস বলের বাম পাশে পড়লে এস বলের আদি বিন্দুকে কেন্দ্র করে বাম দিকে ঘোরাতে হবে বলের ক্রিয়া রেখাকে। তাহলে এস বলের আদি বিন্দুকে কেন্দ্র করে যদি তুমি বাম দিকে ঘুরাও, হ্যাঁ, তাহলে বাম দিকে ঘোরালে কিভাবে হয় দেখো তো, এই যে এইভাবে ঘুরছে। তো এইভাবে ঘোরা মানে কি ধরনের ঘূর্ণন? এটাও আলটিমেটলি কি? ক্লকওয়াইজ ঘূর্ণন। তার মানে আমাকে কিন্তু এটাও বলতে হবে যে ও বিন্দুর সাপেক্ষে এস বলের মোমেন্টটাও কি হবে বলতো? নেগেটিভ হবে, অ্যাজ ইট ওয়াজ অ্যান ক্লকওয়াইজ রোটেশন। হ্যাঁ, তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে কিভাবে করে বলের মোমেন্টের চিহ্ন নির্ধারণ করতে হয় এবং বলের মোমেন্টটা আসলে কি জিনিস।